সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বরকত নাজিল হোক। এবং আমরা আজকে পরীক্ষার 3 দিন আগে, অ্যাকচুয়ালি 14 তারিখে পরীক্ষা, আজকে 11 তারিখ, মাঝখানে হিসাব করলে 2 দিন, 14তম দিনে আমরা পরীক্ষা দিব। 14ই নভেম্বরে যেই পরীক্ষাটা, সেই পরীক্ষার আগের শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস হিসাবে কেমিস্ট্রির ফাইনাল রিভিশন করার জন্য মানসিকভাবে আমি প্রস্তুত হয়েছি। এবং আমি চাই যে আমার শিক্ষার্থী যারা তোমরা রেগুলার ক্লাস করো, ক্লাসে অ্যাটেন্ড থাকো, লাইভ ক্লাসগুলোকে ইন্টারনেটের কারণে হয়তো দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো, তারা যুক্ত হয়েছ। আজকে কেমিস্ট্রির যেই 4টা অধ্যায় নিয়ে আমাদের খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নাই, কিন্তু কেমিস্ট্রির এই চ্যাপ্টারগুলো হচ্ছে কেমিস্ট্রির ফান্ডামেন্টাল টপিক, যেগুলো না বুঝলে কেমিস্ট্রি আসলে বোঝাই যায় না। 12টা অধ্যায় কেমিস্ট্রিতে, এই 12টা অধ্যায়ের মধ্যে মাত্র 4টা অধ্যায় আমাদের পড়তে হয়। এই যে 3, 4, 5 এবং 11 এই অধ্যায়গুলোর উপরে আমি এ যাবৎকালে যতগুলা ক্লাস নিয়েছি, যতগুলা ভিডিও আমি এই পর্যন্ত আপলোড করেছি, তোমরা যারা দেখেছ, আমার বিশ্বাস যে তার সাথে তোমাদের আরও অন্যান্য হয়তো টিচার, অনলাইনে তোমরা আরও অনেকে টিউটোরিয়াল হয়তো দেখে থাকতে পারো। যদি একটু দেখো, আমার মনে হয় যে নিজের চেষ্টা করলে এখানে আর বাদ থাকার কিছু নাই। তবে আমি খুব বেশি পরিমাণে রিসেন্টলি যে জিনিসগুলো শুনতে পাচ্ছি, সেগুলো হচ্ছে, স্যার এই যে ব্যতিক্রম, এই শব্দটা নিয়ে প্রচুর, আমি আমার ফেসবুক পেজে প্রচুর পরিমাণে মেসেজ আসছে, অনেকে আমাকে জানিয়েছে, আমার প্রাইভেট গ্রুপের স্টুডেন্ট যারা আমার কাছে পড়ে, অনলাইনে পড়ে, তারাও আমাকে জানিয়েছে যে এই ব্যতিক্রমগুলো তাদের কাছে একটা খুব কষ্টের বিষয়। এখন এই ব্যতিক্রমগুলো যে কষ্টের বিষয়, এটাকে কেমন করে শান্তিমতো, সুবিধা মতো হিসাব করতে হবে, এটা আমার জানার বিষয় আছে, যে কেমন করে আমরা এই ব্যতিক্রম বুঝবো। আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে এসএসসি লেভেলে ব্যাখ্যা করার। তোমরা যখনই কোনো ডিফারেন্ট কোনো কোয়েশ্চেন পাবা, সেই কোয়েশ্চেনটা আসার আগে একটু ভাইবো যে এটা পরীক্ষায় আসছে কিনা। তুমি একটু খেয়াল করো, এই যে 3rd চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কি আছে আর কি প্রশ্ন আসতে পারে। তোমাদের কাছে নিশ্চিতভাবে বই আছে। এখন বইয়ের দিকে তাকাইলে আসলে খুব ভালো মতন বোঝা যায় না, কোয়েশ্চেনের দিকে তাকাইলে দেখা যায় যে কত রকমের বিচিত্র প্রশ্ন আসতে পারে। সো আমি এই যাবৎকালে যতগুলো MCQ CQ সলিউশন দিয়েছি, এই সলিউশনগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে 3rd চ্যাপ্টার থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে ম্যাথ আসবে। তেজস্ক্রিয় আইসোটোপের যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, সেই পার্সেন্টেজ থেকে, আর এখানে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট যুক্ত হয়েছে। ওয়ালাইকুম সালাম, যুক্ত হয়েছ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মোটামুটিভাবে প্রায় 4000 জন যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। শুভ, আমি আলোর প্রতিফলনের উপরে ক্লাস যা দিয়েছি যথেষ্ট হওয়ার কথা। আচ্ছা, আনিসুর রহমান আনিক, এই যে FeCl to FeCl3, এগুলো তো অনিরুদ্ধ সাহা, আমি ইংলিশ টার্মসগুলোকে একটু অ্যাড করার চেষ্টা করব। তোমরা আগে একটু করে বোঝার চেষ্টা করো আমি কি বলছি। 3rd চ্যাপ্টার, 4th, 5th and 11th চ্যাপ্টারগুলোতে যত ধরনের কোয়েশ্চেন আছে তোমরা পারবা, এতে বিন্দুমাত্র কোনো সমস্যা নাই। 3rd চ্যাপ্টারের মূল আমার কাছে যেটা মনে হয় তোমাদের একটু জানার দরকার, এই যে ম্যাস অফ প্রোটন, ম্যাস অফ ইলেকট্রন এবং ম্যাস অফ নিউট্রন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এই 3টা নাম্বার তোমরা ভুলো না। এই যে ম্যাস অফ প্রোটন, তোমরা এখানে অবশ্যই মনে রাখবা, এটা হচ্ছে 1.673। অনেকে 3 দেয়, আবার অনেকে দেয় না, সুতরাং 1.675। এই যে 3 আর 5, এটার মধ্যে কোনো আহামরি পরিবর্তন নাই, একটু পরিবর্তন, যেটা একটা 3 আর একটা 5, আর কিছু না। তার সাথে ইনটু হচ্ছে 10 to the power -24। এখানে হচ্ছে, আমি ম্যাস অফ ইলেকট্রনের জায়গায় আসলে এখানে হবে নিউট্রন হবে, আর এটা হচ্ছে ইলেকট্রন হবে। 1.675 10 to the power -24, এটা গ্রাম, এটাও গ্রাম।
এই নাম্বার 3টা আর এখানে হচ্ছে কি 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এই 3টা নাম্বার ভোলা যাবে না, এই 3টা নাম্বার মিস করা যাবে না। প্রথম কথা। আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই যে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। এটা অনেকবার পরীক্ষায় আসছে। এই 1 অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে 1.66 10⁻⁻24 গ্রাম, যেটাকে 1 ডালটনও বলে। এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা হচ্ছে কার্বন 12 পরমাণুর যেই ভর, তার ভরের 12/1 এটা অন্ততপক্ষে আমরা জানি, এবং এইটা দিয়ে আমি আজকের লেকচারটা স্টার্ট করব এবং ধারাবাহিকভাবে আমি 4, 5, 11 এই জিনিসগুলোকে পড়াবো। আমি জানি যে আইসিসি মেন্স ওয়ার্ল্ড টি20 কাপের খেলা চলতেছে। খেলার যে দল সেটা হচ্ছে পাকিস্তান আর অস্ট্রেলিয়া, কিন্তু ওই খেলা আমাদেরকে যতটুকু টানে সেটা হচ্ছে আমাদের একটা রাশ, কিন্তু তার চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার লেখাপড়া। ওই খেলার হার জিত অ্যাকচুয়ালি আমার জীবনে কিছু আনবে না। আমার মনে হয় যদি আমি পড়াশোনায় একটু মনোযোগ দিই তাহলে হয়তো সেটা আমার রেজাল্টটাকে একটু ভালো করতেও পারে। তো সেই তরফ থেকে আজকে আমি পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো একটু খাতাপত্র বাইর করো এবং তোমরা আমার সাথে সাথে একটু লেখা স্টার্ট করো। যেমন ধরো এইগুলা থেকে কত প্রশ্ন আসতে পারে, কেমন প্রশ্ন আসতে পারে। মনে করো তোমাকে যদি এমন কথা বললো, আজকে অংশ আমাকে একটা অঙ্ক দিছে, আমি একটু অঙ্কটা দিয়ে স্টার্ট করি। যে তথ্য নাম্বার 1 বলল, কোনো একটা ইসের কথা বললো না, বলল এক্স হচ্ছে এমন একটা মৌল, যে বলল যে এক্স হচ্ছে এমন একটা মৌল যেই মৌলের আইসোটোপ, এটার আইসোটোপ হচ্ছে আইসোটোপের যে ভর, সেই ভর হচ্ছে একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 37। এখন প্রশ্ন হচ্ছে ওরা জিজ্ঞেস করছে এবং এইটাও বলে দিছে যে এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, এবং এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। এখন যদি তোমাকে প্রশ্ন করে এরকম, আরও একটা প্রশ্ন হচ্ছে যে তথ্য নাম্বার ধরো 2, তৃতীয় নাম্বার চ্যাপ্টারের, অর্থাৎ পরমাণুর গঠনে কি প্রশ্ন আসতে পারে। তথ্য নাম্বার 2 ধরে এমন প্রশ্ন থাকতে পারে যে ওয়াই এমন একটা মৌল যেই মৌলের নিউট্রন সংখ্যা হচ্ছে তার যে প্রোটন সংখ্যা তার চাইতে 1 বেশি, এবং এইটাও বলছে যে এই মৌলের যে একটি পরমাণু, খেয়াল করো, এই মৌলের যে একটি পরমাণুর ভর হচ্ছে, এই ভরের মান ধরো দেওয়া আছে যে 4.52, ভরের মান দেওয়া 4.52 10⁻⁻23 গ্রাম, ধরো যে এটা দেওয়া আছে। এখন তুমি আমাকে বলো কি প্রশ্ন আসতে পারে। আমি সোজা হিসাব আমি জানি যে এখানে আসলে কেমন প্রশ্ন আসতে পারে। এখন এই তৃতীয় নম্বর যেই পার্সেন্টেজটা দেওয়া আছে যে এক্স একটা মৌল এবং এই মৌলের 2টা আইসোটোপ আছে, একটা আইসোটোপের ভর হচ্ছে 35 আর একটা হচ্ছে 37। তোমাকে কিন্তু বলে নাই, অন্য কোনো কিন্তু ডেটা দেয় নাই, ডেটা একটাই দিয়ে রাখছে যে এটার আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। এখন তোমাকে বলছে বের করতে যে কোনটা কত পার্সেন্ট আছে। সবসময় আমরা কি জানি, আইসোটোপের পার্সেন্টেজ দেওয়া থাকে, সেখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয়। এটাকে একটু উল্টাইলে ঘটনাটা হয়ে যাবে। তার মানে কি, যদি এই অঙ্কটা পরীক্ষায় আসে তোমাদের পরীক্ষায়, বা আমি জানি না আসলে, আমি এরকম আন্দাজ করতে পারছি যে এরকমের একটা অঙ্ক পরীক্ষায় থাকবে যে কোনো একটা মৌলের হয়তো পার্সেন্টেজ দিয়ে দিবে, বলবে আপেক্ষিক পারমাণবিক ভর কত, অথবা এই মৌলের আইসোটোপের যে আপেক্ষিক যে এইটা ভরটা এটা দেয়া থাকবে এবং আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকবে, তারপর বলবে মৌলটার আইসোটোপের পার্সেন্টেজ কত। তাহলে আমি কেমন করে ধরবো? আমি তো বুঝতেই পারতেছি যে আমার এখানে 2টা জিনিস দিয়ে রাখছে, তা আমি এখন ধরে রাখবো যে 35 যেটা, এইটার পার্সেন্টেজ যদি x% হয় তাহলে 37 এইটার পার্সেন্টেজ হচ্ছে 100 - x%, নাকি?
তো এইটা পারা যাবে না, এখন এই অঙ্কটা পারা যাবে না। তার মানে আমরা কি জানতাম? আমরা জানতাম এরকম যে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে 35.5, এইটা হচ্ছে এই যে 35 যেটা দেওয়া আছে, এই 35-এর সাথে আমি এক্স গুণ করলাম, অ্যাকচুয়াল যে হিসাব, প্লাস হচ্ছে এই যে 37, এই 37-এর সাথে আমি 100 মাইনাস এক্স গুণ করলাম এবং এটাকে 100 দিয়ে ভাগ করলাম। এখন এখান থেকে এক্স এর যে মান হবে সেই মানটা হচ্ছে এই আইসোটোপের পার্সেন্টেজ, এই আইসোটোপের পার্সেন্টেজ। সুতরাং যদি তোমাদেরকে রিলেটিভ অ্যাটমিক মাস বা আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দেয়, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এইটা হবে। এখন তোমরা পরীক্ষার হলে কি বের করো? ইউজুয়ালি এইটার মান চায়, এক্স আর এক্স মানে এক্স এর মান দেওয়া থাকেই। এখন উল্টায় যদি বলে যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, এক্স এর মান কত, এটা আমরা পারবো না। পরীক্ষায় এই ব্যতিক্রমটা আসতে পারে। সুতরাং এই ম্যাথ তোমরা আসলে পারবা, এটা আমি শিওর, আমি নিশ্চিত, এবং একটা সাধারণ স্বাভাবিক স্টুডেন্ট পারবে। তখন এটা কি হবে? এটা হবে 100-এর সাথে এটা গুণ, তার মানে এটা হচ্ছে 3550 ইজ ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে 35x প্লাস 3700 মাইনাস 37x। তখন কি হবে? এটা বের করা কোনো ব্যাপার না। 35 থেকে 37 মানে মাইনাস 2x, এই পাশে আসলে হবে x, এবং এই 3550 থেকে 3700 বাদ দিব। তখন বিষয়টা কেমন দাঁড়াবে? বিষয়টা দাঁড়াবে এই মাইনাস 2x এই পাশে এসে যাবে, তাহলে এটা হচ্ছে 2x, আর 3700 থেকে 3550 গেলে থাকে 150, তার মানে এখানে থাকবে হচ্ছে 150 সোজা। তার মানে x এর মান হচ্ছে 75। সুতরাং x এর মান যদি 75 হয়, তাহলে এই যে 35 নাম্বার যেই ভর সংখ্যা বিশিষ্ট যে আইসোটোপটা, এইটা হচ্ছে আমার 75%। আমার মনে হয় এটা তোমাদের কাছে কোনো কঠিন না, 75%। তাহলে এটা কত হবে? 100 মাইনাস 25, 75, মানে হচ্ছে 25%। আমার প্রশ্ন হচ্ছে এই ক্যালকুলেশন যদি পরীক্ষায় আসে, তোমার মাথায় যেন এইটা থাকে যে আমি তো সব সময় ওই আইসোটোপের পার্সেন্টেজ দেওয়া থাকে সেটাকে গুণ করে বের করে ফেলি। যদি পরীক্ষায় উল্টেও আসে যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকবে, পার্সেন্টেজ বের করতে বলবে, তখন যেন আমি পারি। মন থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, এবং আমার মনে হয় এটা খুবই ইজি। আরেকটা যদি প্রশ্ন একটু, এখানে আর কি কঠিন করতে পারে? তোমরা যারা পারো, এখানে আর কঠিন করার স্কোপ আছে অন্য লেভেলে, বাট এইখানে নাই। এখানে আপাতত সামনের এই 16 তারিখের পরীক্ষার জন্য কঠিন হবে না, যেহেতু কেমিস্ট্রি পরীক্ষাটা একদিন পরে। সুতরাং 16 তারিখের পরীক্ষার জন্য আমি তোমাদেরকে মানসিকভাবে তৈরি হতে বলছি। ও আচ্ছা, ওটা মুছে ফেলছি। এখন যদি প্রশ্ন করে, এই যে আমি এটা মুছে ফেলছি, এখানে একটি পরমাণুর ভর দেওয়া ছিল যে 4.52। খেয়াল করো, 4.52 10⁻⁻³ গ্রাম। একটা পরমাণুর ভর 4.52 10⁻³ গ্রাম। এখন আমাকে তোমরা বলো, যদি এরকম প্রশ্ন আসে যে Y একটা মৌল, এই মৌলে যতটা নিউট্রন আছে তা ওর যতটা প্রোটন আছে তার চেয়ে এক বেশি। ধরো এমন কোন একটা প্রশ্ন দিয়ে দিল যে কোনো একটা মৌলে যতটা নিউট্রন আছে তা হচ্ছে ওর বডিতে যতটা প্রোটন আছে তার চেয়ে 5টা বেশি। পরীক্ষা এমন করতে পারে। যদি এইটা বলে দেয় এবং একটি পরমাণুর ভর দিয়ে দেয়, তখন আমরা কেমন করে অঙ্কটা করব? বলো, একটি পরমাণুর ভর দেওয়া, তাহলে একটি পরমাণুর ভর যদি দেওয়া থাকে, এইবার আসো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে স্যার একটা মৌলের প্রকৃত ভর কিভাবে বের করতে পারি? প্রকৃত ভর যদি একটা পরমাণু দেওয়া থাকে, নিশ্চিত মনে রাখো এই পরমাণুটার প্রোটন এবং নিউট্রন সংখ্যা তোমার কাছে দেওয়া থাকতে হবে, অথবা তোমার কাছে ভর সংখ্যা দেওয়া থাকতে হবে। এবং তোমরা পরীক্ষার আগে একটু এটাও জানো যে এই ভর সংখ্যার আরেক নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। কি সংখ্যা? নিউক্লিয়ন সংখ্যা। তার মানে নিউক্লিয়ন সংখ্যা তো কখনো দশমিক হইতে পারে না। যতটা প্রোটন থাকবে এটা একটা পূর্ণ সংখ্যা। যদি 13টা প্রোটন থাকে
আর 14টা নিউট্রন থাকে, আমি নিশ্চিত যে এখানে ভর সংখ্যা হচ্ছে 27। এখন আমি তো বলতে পারবো না যে কোনো মৌলের প্রোটন আছে 13.75, এটা তো পসিবল না। সুতরাং এটা পূর্ণ সংখ্যাই হবে এবং এটা অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম। তোমরা জানো যে এই মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম। বলে স্যার কেমন করে বুঝলেন? তুমি যে কোনো মৌল বুঝবা তার প্রোটন সংখ্যা দিয়া। তাহিরা তারিন আইডি থেকে আমি আজকে একটা টিউটোরিয়াল আপলোড করেছি। আল্লাহর ওয়াস্তে একটা জিনিস মাথায় রেখো, পরীক্ষার আগে সবারই টেনশন হয়, পরীক্ষা কেমন হবে, এটা হয়। এটা নিয়ে লিভ উইথ দ্যাট। যদি পারো সরাইতে সরাও, তা না হইলে আল্লাহর দুনিয়াতে দিন এবং রাত পর্যায়ক্রমে আসে, তো সময় একদিন শেষ হবে। সুতরাং তোমরা পরীক্ষা আগেও দিছো, সামনেও দিবা। সুতরাং এই পরীক্ষা এমন না যে এসএসসি পরীক্ষায় একটা এমসিকিউ ভুল করলে তোমাকে কি কেউ মেরে ফেলবে বা তোমার কি জীবন শেষ হয়ে যাবে, বা পরীক্ষার একটা সিগমেন্ট কি একটা মানুষের জীবন নির্ধারণ করে না। কোনো একটা পরীক্ষায় খারাপ করলে তার যে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং তোমরা এটাকে একেবারে সিম্পলি নাও। টেনশন মুক্ত করার জন্য বলছি। পরীক্ষা দিবা, তুমি কতটুক পারো সেটার একটা যাচাই বাছাই হবে না? হবে, দিবা, কোয়েশ্চেন আসবে, দিবা। আমি তো সেই জন্যই পড়াচ্ছি, নাহলে এই কষ্ট করার দরকার ছিল না। বা তোমরাও দেখতে না, আমি যে এখন পড়াইতেছি তোমরা তো বাধ্য হয়ে দেখতেছ, মনের সুখে তো আর দেখতেছ না। বিষয়টা হচ্ছে এরকম, এই যে আজকে যারা নাই, যারা খেলা দেখতেছে, তাদের কাছে খেলা ইম্পর্টেন্ট, তোমাদের কাছে পড়া ইম্পর্টেন্ট। সো যার যেটা প্রায়োরিটি। এখন বিষয়টা হচ্ছে তুমি মৌলটাকে চিনবা হচ্ছে কি ধরে? প্রোটন সংখ্যা ধরে। যে প্রোটন সংখ্যা যত, তাহলে তার পরমাণুটা কি এটা আমি বুঝতে পারবো। এখন এরকম একটা চেহারা দিলে আমি কেমন করে বুঝবো বলো? এখন আমি ধরবো যে ওর প্রোটন কত। ধরি মৌলটির প্রোটন সংখ্যা এক্স। এটা তুমি আগে এই অঙ্কটাতে ধরে নিবা যে ধরি মৌলটির প্রোটন সংখ্যা কি এক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে নিউট্রন সংখ্যা x+1 হবে, এটা সবাই জানে, কারণ একটা বেশি বলছে। এখন আমি এই যে লাইনটা লিখবো, সুতরাং এই যে এক্স এতগুলা যে প্রোটন, তাহলে প্রোটনের ভর হচ্ছে 1.673 10⁻24 এটা হচ্ছে প্রোটনের ভর, এতটা ইনটু এক্স গেল। এবং যতটা নিউট্রন আছে, নিউট্রন কত আছে? x+1, এতটার সাথে নিউট্রনের ভর গুণ করব আমি 10⁻24। এই পুরা সংখ্যাটা আসলে ওর একটা পরমাণুর ভর এবং সেইটার মান দেওয়া আছে। সুতরাং এইটাই হচ্ছে 4.52 10⁻23 গ্রাম। অনেক স্টুডেন্টের মনে এই প্রশ্ন আছে, স্যার তাহলে একটা পরমাণুতে যে ইলেকট্রন আছে, তো সেই ইলেকট্রনের ভর আমি হিসাব করব না? এই যে ইলেকট্রনের ভর, এটা আমি আগের ক্লাসেও বলছি। ইলেকট্রনের ভর হিসাব করলে খুব বেশি পরিমাণে পরিবর্তন হয়ে যায় না। ইলেকট্রনের ভর এত নগণ্য যে ইলেকট্রনের ভরটাকে নেগলেক্ট করেই পরমাণুর প্রকৃত ভর হিসাব করে যাবে। যতটা প্রোটন আসবে আর যতটা নিউট্রন আসবে তার ভর সংখ্যা হিসাব করলেই হবে, তার গুণ করলেই হবে। এই যে হিসাবটা এরকম। এখন তুমি এইটার ক্যালকুলেশন পারবা না পরীক্ষায়, এই লাইনটার ক্যালকুলেশন। এই লাইনটা হচ্ছে এমন যে সায়েন্টিফিক ক্যালকুলেটরটাকে শান্তিমতো ইউজ করবা। এবং এই ক্যালকুলেটর ইউজ করতে গিয়ে তুমি যখন কমান্ড ক্লিক করবা, তখন যেন ওই যে ভাগ আর গুণ এক না হয়ে যায়। অনেক স্টুডেন্ট আছে, যেমন ধরো তুমি হিসাব করতেছো 45/2 × 3 - 3 +27। আচ্ছা, এই ধরনের একটা হিসাব যদি দেয়, তুমি কি ক্যালকুলেটরে ডাইরেক্ট এটা বসায় দিবা? বিষয়টা কি এইরকম না। বিষয়টা হচ্ছে এখানে আমার বুঝতে হবে যে আমার প্রায়োরিটিটা কে। এখানে আমার বুঝতে হবে প্রায়োরিটিটা কে। এটা যদি আমি এরকম করি, তাহলে আলটিমেটলি কি হবে তুমি দেখো। আলটিমেটলি এটার রেজাল্ট কিন্তু 27। এখন আমি যদি ব্রেকেট টেকেট সরাই দেই, তাহলে কিন্তু একটা অন্যরকম অবস্থা হবে। কারণ 45কে 2 দিয়ে ভাগ করলে 22.5 হয়। এই ভাগফলের সাথে এই 3 - 3 এর রেজাল্ট গুণ হবে, মানে 0।
তো 0-র সাথে 22.5 গুণ করলে 0ই হয়, বাকি থাকবে 27। তাহলে এইটার পুরো রেজাল্ট হচ্ছে 27। কিন্তু তুমি যখন এটা ক্যালকুলেটরে সরাসরি বসাবা অন্যরকম কিছু আসতে পারে। এই কারণে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করার সময় অবশ্যই ব্র্যাকেটটাকে শান্তিমতো ব্যবহার করবা। ওকে, এটা একটু মুছি। এখন তুমি এই ক্যালকুলেশনটা পরীক্ষার হলে পারবা না? পারবা। তার মানে এটা হচ্ছে x, এটার সাথে এটা, তার মানে এখানে কি থাকতেছে, এই যে 1.673 ইন্টু 10⁻⁻24x একসাথে লিখলাম, প্লাস 1.675 ইন্টু 10⁻⁻24x, এই যে 1 আছে, তার মানে এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 ইজ ইকুয়াল টু এটা 4.52 ইন্টু 10⁻⁻23। এরপরে তুমি চাইলে এটাকে সহজ করে ফেলতে পারো। কেমনে? আমি উভয় পাশ থেকে x কমন নিলাম, তাহলে এইটা আর এটা যোগ হবে। আমি যদি x কমন নেই, আবার 1.675 এটা থেকে বিয়োগ হবে ওই পাশে গেলে, তাহলে আলটিমেটলি কি হবে 4.52 ইন্টু 10⁻⁻23 মাইনাস এই যে 1.675 ইন্টু 10⁻⁻24, তার মানে 4.3525। ডান পাশে থাকতেছে যে আমি আচ্ছা এরকম লিখে দিলাম 4.3525 ইন্টু 10⁻⁻23 এই 1 আর 2 এর জন্য কিন্তু অঙ্কের রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। আর এই পাশে আমি যদি x কমন নিই, তাহলে এইটা আর এটা যোগ হবে, তার মানে কি দাঁড়াচ্ছে 1.673 10⁻⁻24 প্লাস 1.675 ইন্টু 10⁻⁻24 3.48। তার মানে x এর সাথে এটা গুণ, তাহলে এটা এখানে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে 3.348 ইন্টু 10⁻⁻24 দ্যাট ইজ ইকুয়াল টু x। এই ক্যালকুলেশনটা যদি আমি করলাম, তুমি পরীক্ষার হলে এই ক্যালকুলেশনটা নির্ভেজালভাবে সুন্দর হস্তাক্ষরে লিখবা, মানে কোনো কাটাকাটি যেন না হয়, ক্লিয়ার কাট স্বচ্ছ মুক্তার মতন লেখা। যাদের লেখা খারাপ তারা সমস্যা নাই, আপাতত এখন এটা আর চেঞ্জ করতে পারবে না, কিন্তু তুমি তোমার সাধ্য অনুযায়ী সুন্দর মতো লিখবা। মাত্র 2টা সৃজনশীল লিখবা, 2টা। রেজওয়ান রায়ান আইডি থেকে নাইলন 6:6 এর অনুপাত আমি এই পর্যন্ত মনে হয় যে 20 বার বুঝাইছি, শুধু নাইলন 6 আর 6 কেমনে হয় এইটা এখন তুমি হিসাব করো কি আসতেছে 4.3525 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই 3.348 ইন্টু 10⁻⁻24, এটা আসতেছে হচ্ছে 13.00029 সামথিং। তার মানে x ইকুয়াল টু হচ্ছে 13। তো x মানে 13, আমি একটু আগে যা লিখছি তাই। তার মানে x এর মান হচ্ছে 13, অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 13টা আর নিউট্রন সংখ্যা হচ্ছে 13 আর 1 14টা। তার মানে প্রোটন সংখ্যা 13 মানে ওটা অ্যালুমিনিয়াম, আর কোনো কথা নাই, অর্থাৎ মৌলটি অ্যালুমিনিয়াম। থার্ড চ্যাপ্টারের এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, আপাতত থার্ড চ্যাপ্টারের এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়, এবার আসো, তোমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আছে না, স্যার আয়নীকরণ শক্তি, তোমরা এতজন শুধু লিখছো যে স্যার আয়নীকরণ শক্তির বিষয়টা একটু বুঝাই দেন। তোমরা কি জানো আয়নীকরণ শক্তিটা শুধুমাত্র পারমাণবিক ব্যাসার্ধ যে বাম থেকে ডানে গেলে কমতে থাকে এইটার উপরে নির্ভর করে না? বইয়ের মধ্যে কি লেখা আছে? বইয়ের মধ্যে তোমাদের কই জানো, কেমিস্ট্রি বই, হ্যাঁ এই যে তোমাদের কেমিস্ট্রি বইয়ের মধ্যে দেখো, এটা নিয়ে এত নড়াচড়া হচ্ছে, স্টুডেন্টের টেনশন, এটা আমি বুঝি তোমাদের টেনশনের কারণ কি। এই যে এখানে একটা আয়নীকরণ শক্তি লিখছে না, এই 72 নম্বর পৃষ্ঠা, এই যে এখানে লিখছে গ্রুপ 1, আমি মানলাম গ্রুপ 1 এর কথা, কিন্তু এই যে দেখো এখানে উদাহরণের ঠিক নিচে লেখা আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম। বুঝছো অবস্থাটা? এর মধ্যে সিলিকনের আয়নীকরণ শক্তির মান বেশি, কারণ এই মৌলগুলোর মধ্যে সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধের মান কম,
এই মৌলগুলোর মধ্যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি বলে আয়নীকরণ শক্তির মধ্যে সোডিয়ামের মান সবচেয়ে কম হবে। বিষয়টা এখানে যতটা সহজে বলে ফেলছে, আসলে বিষয়টা এত সহজ না, কারণ এখানে ব্যতিক্রম আছে। এখন অনেকে আমাকে বলছে যে স্যার আমি কি পরীক্ষার হলে ব্যতিক্রম লিখব? এখন ব্যতিক্রমটা কি আগে বুঝো, তারপরে চিন্তা করো। যেটা সত্য সেটা তো সত্যই, অসত্য তো অসত্যই। এখন স্যার আপনিই তো পড়াইছেন যে কি বলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকলে আয়নীকরণ শক্তি বাড়তে থাকবে। কথা তো সত্যই, কথা সত্য, কিন্তু একটা আছে কিন্তু। এই কিন্তুর কারণে এটার নাম রসায়ন, বিকজ এখানে মিস্ট্রি আছে, রহস্য আছে। আমি আস্তে আস্তে এগুলো সব একটু উদ্ঘাটন করতেছি। স্টুডেন্ট এইটাও টেনশন করছে, স্যার অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি আয়নিক না সমযোজী? অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা সমযোজী যৌগ, এইটাই সত্য কথা। বলে স্যার কেন? কারণ অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন সরায় ফেলার জন্য যে শক্তির দরকার, এই শক্তি ওর কাছে নাই, এই কারণে ও 3টা ইলেকট্রন ক্লোরিনের সাথে শেয়ার করে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একা না, অ্যাকচুয়াল যৌগটা AlCl3 না, অ্যাকচুয়াল যৌগটা হচ্ছে Al2Cl6। জানো তোমরা? এগুলো আমি তোমাদেরকে বলি নাই, কারণ এই পড়ালেখাটা আরেকটু পরের স্টেপে আছে। ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়লে তোমরা বুঝতে পারবা যে তোমাদের এসএসসির কেমিস্ট্রি বইয়ে কত কম লেখা আছে। মনে করো 1 বালতি পানির মধ্যে আমি যদি এই পেন্সিলটাকে একটু ডুবাইয়া আর উঠাই, তাহলে এই যে মাথায় যতটুকু পানি আটকে থাকবে এতটুকু লেখা আছে এসএসসির কেমিস্ট্রি বইয়ে। আর ওই বালতিটা হবে বালতির পানির পরিমাণটা হবে ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি পড়াশোনা বা আরেকটু পরে। বলে স্যার আপনি এগুলো বলেন নাই কেন? এখন বললে বিষয়টা কি হয়, এক একজন এক একভাবে নেয়। বলে স্যার তাহলে কোনটা লিখবো পরীক্ষার হলে? এই টেনশনের, এই প্রশ্নের তো উত্তর আমার কাছে নাই। আমি একটু ব্যাখ্যা করে নেই যে এটা কি হবে। আমি এটার উপর একটা আলাদা ক্লাস দিব, তোমরা একটু মনোযোগ দাও। যেমন ধরো তুমি যদি পর্যায় নাম্বার 3 হিসাব করো, দেখো পর্যায় নাম্বার 3-এ আছে এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। স্টুডেন্ট আমরা এইটাও বলে, আচ্ছা স্যার গ্রুপ নাম্বার 18-র মৌলের কি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এগুলো কিছু আছে? আসলে আমি তোমাদের মনের প্রশ্নটা বুঝি। বইটার মধ্যে সিরিয়াসলি এবং স্যাডলি খুব কম পরিমাণ লেখা, দুঃখিত আমি। কিন্তু আরেকটু আমি যদি আয়নীকরণ শক্তির উপর আমি একটা লেকচার দিছি না, তোমরা দেখছো আমার টিউটোরিয়ালটা, শুধুমাত্র আয়োনাইজেশন এনার্জি। এবং আয়োনাইজেশন এনার্জি তোমরা ইন্টারমিডিয়েট উঠলে পড়বা। আয়োনাইজেশন এনার্জি 1 আছে, আবার আয়োনাইজেশন এনার্জি 2ও আছে, আয়োনাইজেশন এনার্জি 3ও আছে। এবং এদেরকে যেই একক দিয়ে প্রকাশ করা হয় এটার নাম হচ্ছে কিলোজুল পার মোল। বলে স্যার এগুলো এমন কেন? এই এমন কেন এটা বোঝার জন্য ফিল করতে হবে। তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে শোনো, তোমরা একটু খেয়াল করো, তোমরা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার যা লিখছি, এদের আয়নীকরণ, এদের পারমাণবিক ব্যাসার্ধের যে বিষয়টা, সে হিসাবে আর্গন সবচেয়ে ছোট। সত্য কথা। কেন? কারণ সোডিয়ামের শেল কয়টা? 1টা, 2টা, 3টা, মানলাম। আর্গনের শেল কয়টা? 1টা, 2টা, 3টা। বলে স্যার কার সাইজ ছোট? অবশ্যই আর্গনের সাইজ ছোট। কেন স্যার ছোট? কারণ ওর শেল 3টা, ওরও শেল 3টা, কিন্তু সোডিয়ামের বাইরে ইলেকট্রন মাত্র 1টা থাকে। এই কারণে ওর ভিতরের যে 11টা প্রোটন, সেইটা ওই সর্বশেষ শক্তি স্তরটাকে যতটা টানে, তার চাইতে আর্গনের ভিতরে যে 18টা প্রোটন আছে এবং ওর বাইরে যে আল্লাহর রহমতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ইলেকট্রন আছে, এদের যে টানাটানি, এই টানাটানিটা খুব শক্ত। এই কারণে আর্গনের সাইজটা কমে আসে। এইটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আয়নীকরণ শক্তির মান কি ঠিক এইভাবে বাড়ে? নো।
আয়নীকরণ শক্তির মান এইভাবে এইভাবে বাড়ে না। এখন তাহলে স্যার ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে স্যার এই ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে স্যার ঘটনাটা বলে। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, এটা একটু মুছি, হ্যাঁ আমি একটু তোমাদেরকে বলি, তোমাদের বুঝতে সুবিধা হবে। সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কত জানো? সোডিয়ামের হচ্ছে 496 কিলোজুল পার মোল। সোডিয়ামের পরে যে স্যার ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের হচ্ছে 738 কিলোজুল পার মোল। কিন্তু তুমি যখন অ্যালুমিনিয়ামে যাবা, এইবার আসো অ্যালুমিনিয়ামে গিয়ে পেয়ে যাবে হচ্ছে 578। বলে স্যার এইটা তো স্যার আমার বইয়ের মধ্যে নাই, এটা তো স্যার আমার বইয়ের মধ্যে নেই, আপনি এটা কি লিখলেন? সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা না আয়নীকরণ শক্তি? তাহলে আপনি এইখানে দিলেন এইরকম সাইন, কিন্তু এখন তো সাইন হবে এটা। কেন আসতেছি কেন? সিলিকনের 789, জানো সিলিকনের হচ্ছে 789 কিলোজুল পার মোল। এখন তুমি সিলিকনের পরে যে তুমি ফসফরাসে যাবা, এই যে ফসফরাসের তো হচ্ছে গিয়ে 1012, ফসফরাসের 1012। এখন ফসফরাসের চাইতে সালফারের বেশি হওয়ার কথা না? লেকিন ক্যা হতা হ্যায়, এই সালফারের আয়নীকরণ শক্তি হচ্ছে 1000। মানে স্যার আপনি বললেন তাহলে অ্যালুমিনিয়ামের চেয়ে সিলিকনের বড়, সিলিকনের চাইতে ফসফরাসের বড়, কিন্তু এখন ফসফরাসের চাইতে তো সালফারের ছোট। এবং এটাই সত্য কথা, সালফারের চাইতে ফসফরাসের আয়নীকরণ শক্তির মান বেশি। বিশ্বাস হয় নাই? এবং সত্য কথা। ক্লোরিনের ক্ষেত্রে আসো, ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 1251, এই যে 1251। আর ঠিক আর্গনের ক্ষেত্রে উল্টে দিতে হবে, আর্গনের ক্ষেত্রে হচ্ছে এটা 1521। আমার বিশ্বাস যে আমি আসলে ভুল লিখি নাই। এটা এই সবগুলা মান অ্যাকচুয়ালি কিলো জুল পার মোলে লেখা আছে। তাহলে স্যার ঘটনা হচ্ছে সালফারের চাইতে ক্লোরিনের, ক্লোরিনের চাইতে আর্গনের, সব ঠিক আছে মানলাম, কিন্তু এইখানে যে একটা পরিবর্তন হইল, এই পরিবর্তনের কারণ কি সেটা বলেন? কারণ আছে, এবং কারণটা অবভিয়াস হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p নাই তো, 3p তো কি 0। তার মানে ম্যাগনেসিয়ামের তৃতীয় শক্তি স্তরের যে দুইটা ইলেকট্রন সেটা s অরবিটালে থাকে, ক্লিয়ার? কিন্তু অ্যালুমিনিয়ামের কি? এইবার আসো, অ্যালুমিনিয়ামের তো হচ্ছে গিয়া 13। এই অ্যালুমিনিয়ামের 1s2 2s2 2p6 3s2, এই যে 3p1 একটা আছে, 3p1, এই 3p1টাই হচ্ছে বিষয়, যে ওর তৃতীয় শক্তি স্তরের একটা ইলেকট্রন পি অরবিটালে থাকে, এবং এই পি অরবিটালে থাকে বলে ও অলরেডি এস অরবিটালের দুইটা ইলেকট্রনের চাইতে পি অরবিটালের ইলেকট্রনটা বেশি শক্তি সম্পন্ন, এবং এই কারণে এই ইলেকট্রনটাকে বের করতে কম শক্তি লাগে, এমনি বের হয়ে যেতে পারে। এই কারণে তুমি দেখো অ্যালুমিনিয়ামের ম্যাগনেসিয়ামের 738 কিলোজুল পার মোল লাগে এইখান থেকে একটা ইলেকট্রন বাইর করতে, কিন্তু অ্যালুমিনিয়ামের একটা সিঙ্গেল এমনিই আছে, তাই এখান থেকে ওর বাইর করতে অনেক কম শক্তি লাগে, এই যে 578। তাহলে স্যার ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের চাইতে বেশি, এই কথাটাই সত্য। এখন তাহলে স্যার পরীক্ষার হলে কি করব স্যার বলেন? এটা হচ্ছে 3p-তে আছে। সত্যিকার অর্থে আমরা কেন মানে যেটা সত্যি না সেটা লিখবো, এটার উত্তর আমার কাছে নেই। আমার কোনো শ্রদ্ধেয় স্কুলের কোনো শিক্ষক, প্রধান শিক্ষক, কলেজের কোনো শিক্ষক যদি ভিডিওটা দেখে থাকেন, আমার ফোন নাম্বারটা আছে, আমাকে একটু প্রশ্নের উত্তরটা দিন, যেহেতু আমি ব্যক্তিগতভাবে কোনো স্কুল কলেজের সাথে যুক্ত না, কিন্তু সত্য হচ্ছে এটা। এখন পরীক্ষার হলে যদি একটা স্টুডেন্টকে বলা হয় যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি, তো ও তো জানে, এবং সত্য হচ্ছে ম্যাগনেসিয়ামের বেশি। এখন তাহলে যদি বলি স্যার তাহলে সাইজে কার কম, অ্যালুমিনিয়ামের সাইজ কম, মানলাম,
কিন্তু আয়নীকরণ শক্তি তো কম। এটা তো ভালো কথা। আরেকটা দেখো, তাহলে স্যার এই ফসফরাস সালফারের কি হয় সেটা বলেন তো। এ দেখো ফসফরাস সালফারের হয় কি, একই, তুমি এটা পারবা। দেখো ফসফরাসের হচ্ছে 15, হ্যাঁ, এ দেখো 1s2 2s2 2p6 3s2 3p3, মানছো? মানছো, আচ্ছা আচ্ছা। সালফারের যে একটা বেশি, ইয়ে কাহা যাতা হ্যায়। এখন আসি 1s2 2s2 2p6 3s2 3p4 4। এখন 3p অরবিটালের সাইজটা কেমন বলো? এই যে তুমি কি বলো এটাকে, 3px 3py 3pz বলো না? এই 3টা ইলেকট্রন কেমনে আছে? এমনে আছে। তার মানে ওরা প্রত্যেকে পি সাব শেলে অযুগ্ম অবস্থায় আছে। ভালো কথা। এখান থেকে একটা ইলেকট্রন সরাইতে যে পরিমাণ শক্তি লাগবে তার চাইতে সালফারের শক্তি কম লাগবে। কেন? কারণ সালফারের যে এই যে P4, এই P4-এ স্যার এই যে এখানে 3টা তো আছে, সাথে এই যে আরেকটা যে জোর আছে, ইলেকট্রন তাহলে কোথ থেকে যাবে? ইলেকট্রন যাবে হচ্ছে এখান থেকে। বলে স্যার এগুলা কি বলেন, এগুলা তো বইয়ের মধ্যে নাই। জানি তো নাই। এই যে ইলেকট্রন জোড়া যে একসাথে আছে, এদের মধ্যে হচ্ছে পারস্পরিক বিকর্ষণ বেশি থাকায়, বিকর্ষণ, ইলেকট্রন বিকর্ষণ না, এখান থেকে একটা ইলেকট্রন টুক করে বেরোয় যাইতে শক্তি কম লাগে। এখান থেকে বাইর হইতে যতটুকু শক্তি লাগে সেটা হচ্ছে 1012, আর এখান থেকে বাইর হইতে একটু কম লাগে, 12 কম, মানে 1000। তার মানে এইটার শক্তিটা লাগবে হচ্ছে 1000। তার মানে ফসফরাসের অবশ্যই সালফারের চাইতে আয়নীকরণ শক্তির মান বেশি, এটাই সত্য কথা। ঠিক আছে? সুতরাং মন থাকবে। সুতরাং আমার কোনো শ্রদ্ধেয় স্কুলের শিক্ষক যদি দেখে থাকেন, আমারে এই উত্তরটা দিবেন যে বোর্ড বইয়ে একটা লেখা আছে, মানলাম যেটা ভুল, এটা ক্লিয়ারলি ভুল, সেইটা যদি স্কুলের পরীক্ষায় স্টুডেন্টকে বলি আমি যে বোর্ড বইয়ে যাহা লেখা আছে তাহাই তুমি লিখবে, জানো সত্য এটা মিথ্যা, তাহলে এই শিক্ষাটা একটা শিক্ষার্থীর মনে কি দিবে? এটা আমার একটু উত্তরটা দিয়েন। আমি জানি উত্তরটা কেউ দিতে পারবে না, বলবে না এটা বোর্ড বইয়ে লেখা আছে, এইটাই লিখতে হবে। যদি এই হইতো তাহলে তো বোর্ড বই জীবনে চেঞ্জ হইতো না। পৃথিবীতে সবচেয়ে মহাগ্রন্থ যেটা, সেটা কি আজকের পরে চেঞ্জ হয়ে গেছে? 1400 বছর আগে আবিষ্কার করা বা যেটা কাব্যগ্রন্থ বা যে গ্রন্থটা আমাদের সামনে আছে, এটা কি চেঞ্জ হয়েছে? বোর্ড বই যদি পারফেকশনিস্টের পারফেক্ট হইতো তাহলে তো বোর্ড বই চেঞ্জ হইতো না। সুতরাং এই হলো ব্যাপার। হ্যাঁ, সাফওয়ান ইসলাম রামিম, ফিজিক্সের ক্লাস আমি গতদিন নিয়েছি, আগামীকালকে আরেকটা নিব। হ্যাঁ, এই হচ্ছে সোজা বিষয়। আমি এটার উপর আলাদা একটা টিউটোরিয়াল করে দিব তোমাদেরকে আজকে রাতে। আমি চেষ্টা করব আজকে রাত 12টার আগে একটা টিউটোরিয়াল করতে। সেই টিউটোরিয়ালে আমি এই আয়নীকরণ শক্তির বিষয়টা ব্যাখ্যা করব। সুতরাং এটা হচ্ছে আমার কথা, আমি আমার কথাটা লাইভে বললাম। এবার বাকি কেউ যদি কোনো কিছু বলতে থাকে, আমার মেইলও আছে, আমার ইমেল দেওয়া আছে, আমার ফোন নাম্বার তো আছে, প্লিজ আমাকে একটু জানেন সঠিক শুদ্ধ উচ্চারণটা বা শুদ্ধ বিষয়টা কি হবে। বলে স্যার এইবার যে স্যার এই যে পরীক্ষার হলে যদি এরকম প্রশ্ন আসে যে দ্রবণীয়তার ব্যাপার, স্যার দ্রবণীয়তা, অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ, এগুলা একদিন 2 দিন তো পড়াই নেই, এগুলো অনেক পড়াইছি। তোমরা এগুলা কত, মানে পরীক্ষা যদি আসে যে অক্টেট এক্সপ্যানশন বা অক্টেট কন্ট্রাকশন, সো অক্টেট মানে হচ্ছে অষ্টক, যদি সংকোচন আসে তার মানে সোজা কথা বলতে হবে যে কোনো মৌল যৌগ গঠন করার পরে, বিশেষ করে সমযোজী যৌগে ইলেকট্রন শেয়ার করার পরে, যৌগ গঠন করার পরে কি হয়, যদি তার সর্ববহিষ্ঠ শক্তিস্তরে বা মৌলগুলার সর্ববহিষ্ঠ শক্তিস্তরে 8টা ইলেকট্রন অর্জিত হয়,
তাহলেই সেটা হচ্ছে অষ্টক তত্ত্ব মেনে চলে। যদি মেনে না চলে, যদি 8টার কম হয় তাহলে সংকোচন হবে, বেশি হইলে সম্প্রসারণ হবে বা এক্সপ্যানশন হবে। সুতরাং তোমরা একটু আমাকে মনে রেখো, অষ্টক সংকোচনের ক্ষেত্রে এই যে দেখো, অষ্টক সংকোচনের উদাহরণ হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। আমি অনেকবার এই উদাহরণটা দিছি কিনা? তারপরে দেখো বেরিলিয়াম ফ্লোরাইড, এগুলাতে কি হবে তুমি নিজে করে দেখো। 4টা, মানে বেরিলিয়ামের ইলেকট্রন হবে 4টা, কারণ ক্লোরিন ফ্লোরিন হচ্ছে হ্যালোজেন মৌল, ওদের বাইরে 7টা আছে। ঘটনাটা হচ্ছে তুমি যখন অষ্টক সম্প্রসারণ এর কথা বলবা, সম্প্রসারণ বা অক্টেট এক্সপ্যানশন, তো অক্টেট এক্সপ্যানশনের তোমার এটা কি, প্রথম যেই যৌগটা তোমরা জীবনভর অনেকবার দেখছো সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। তোমরা এগুলো জানো, কতবার আমি বলছি তার কোনো হিসাব নেই। সালফার টেট্রাফ্লোরাইড আছে, সালফার হেক্সাফ্লোরাইড আছে, তুমি করে দেখো হবে। আয়োডো হেপ্টাফ্লোরাইড আছে, IF7। বলে স্যার এগুলো কি বলেন, এগুলো তো বইয়ের মধ্যে নাই। কান্নাকাটি করার দরকার নেই। আবার অনেক স্টুডেন্ট এইটাও জিজ্ঞেস করছে, আচ্ছা স্যার সালফেট এটা কেমন দেখতে স্যার? SO4 আমরা যখন বলি সালফেট, তা এটার উপরে যে 2- দেই, ওয়াই, এটা কেন? সালফেট 2- এই কারণে দেই, কারণ সালফেট হচ্ছে একটা সালফেট। রাকিব হাসান, SSC 2022 ব্যাচ স্টার্ট করবো আগামী জানুয়ারি মাসে। আমি ডিসেম্বর মাসে জান্নাতুল ফেরদাউস। তোমার ভালো না লাগলে তুমি চলে যেতে পারো। শুধু এই মনে করো এমন কোনো কমেন্ট করো না যে কমেন্টের কোনো গুরুত্ব নাই। গুরুত্বহীন কমেন্টে কারো কিছু আসা যায় না। ফেসবুকের কিছু আসবে যাবে না, আমারও কিছু আসবে যাবে না। এখানে অলরেডি এখনও 6500 স্টুডেন্ট আছে, সুতরাং এরা পড়তে চায়। বাকি যারা চায় না, দে ক্যান গো, ফ্রিডম, গো এনজয় ইউর লাইফ। এই হচ্ছে সালফেট। তো সালফেটের কি অবস্থা? সালফেটের অবস্থা হচ্ছে, তুমি খেয়াল করো, সালফেটের টোটাল ইলেকট্রন কত জানো? এই দেখো, সালফারের বাইরে হচ্ছে 6টা। সালফারের বাইরে কটা? 6টা। অক্সিজেনের বাইরেও ইলেকট্রন কিন্তু 6টা, এবং 6 × 4 কত? 24, এবং এক্সট্রা আরও 2টা ইলেকট্রন। তার মানে এখানে হচ্ছে 4 × 6 = 24 আর 6 = 30, টোটাল 32টা ইলেকট্রনের খেলা আছে। কেমন করে? এই যে সালফার, এইখানে দেখো এই অক্সিজেনের সাথে ও হচ্ছে ডাবল বন্ড তৈরি করবে। এই অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড তৈরি করলে ওর একটা ইলেকট্রন এক্সট্রা থাকে। এই কারণে সালফেট যৌগমূলক বা র্যাডিক্যালের ভ্যালেন্সি হচ্ছে -2, এবং ও যদি চায় এখানে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারে, তখনই এই যৌগটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তোমরা অনেকে এটা জিজ্ঞেস করছো না যে স্যার সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হবে কি হবে না, এটা কিসের উপর নির্ভর করে? তোমাকে যদি প্রশ্ন করে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, উত্তর হ্যাঁ, কারণ আয়নিক যৌগে পোলারিটি আছে। অ্যাকচুয়ালি পোলারিটি শব্দটার চাইতে বলবো আয়নিক যৌগের মৌলসমূহের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, এবং আয়নিক যৌগগুলা বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার ধরেন আমি একটু বলি, তোমাদের পরীক্ষায় এমনও প্রশ্ন আসতে পারে যে কার্বন এবং সিলিকন, এটা আমি তোমাদের আগেও বলছি, কার্বন এবং সিলিকন একই গ্রুপের হওয়া সত্ত্বেও কার্বনের যে অক্সাইড সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং সিলিকনের যে অক্সাইড এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এই দুইটা এক নয় কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড যে যৌগটা, এই যৌগটা হচ্ছে মুক্তভাবে একক অণু হিসাবে গ্যাসীয় অবস্থায় বিরাজ করে, এবং এই কার্বন ডাইঅক্সাইডের যে গলনাঙ্ক এটা হচ্ছে -56°C। -56°C। একই গ্রুপের সদস্য সিলিকন হওয়া সত্ত্বেও সিলিকন অক্সাইডের স্ট্রাকচার বা এই ধর্মটা এমন না। সিলিকন ডাইঅক্সাইডটা অন্যভাবে ও একটা জটিলভাবে যুক্ত থাকে। কেমন করে? এই যে এমনভাবে, এটা আমি আগেও দেখাইছি। এই যে দেখো সিলিকন, ওর পাশে 4টা, এই যে অক্সিজেন,
এই যে সিলিকন, ওর পাশে 4টা, এই যে অক্সিজেন, এই যে সিলিকন, ওর পাশে 4টা। তুমি এমনভাবে লিখতে থাকো, এই যে অক্সিজেন, এই যে সিলিকন, ওর পাশে 4টা। প্রতিটা সিলিকনের নিচে আরেকটা অক্সিজেন থাকবে, প্রতিটা সিলিকনের নিচে আরেকটা অক্সিজেন থাকবে। সিলিকনের নিচে অক্সিজেন, এই সিলিকনের নিচে অক্সিজেন। এখন এই সিলিকন এবং এই সিলিকনকে অক্সিজেন বাইন্ড করবে, এই হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের ক্যারেক্টার। ঠিক এইভাবেই সে যুক্ত হয়। এবং তুমি খেয়াল করে দেখো, সিলিকন ডাইঅক্সাইডের এই যে প্রতি ক্ষেত্রে 4টা করে ইলেকট্রন সে হচ্ছে শেয়ার করতেছে। এই যে সিলিকন ডাইঅক্সাইড, এইটার গলনাঙ্ক 1610 ডিগ্রি সেলসিয়াস। এইটার গলনাঙ্ক হচ্ছে 1610 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 2230 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক হচ্ছে 2230 ডিগ্রি সেলসিয়াস। তো একই গ্রুপের মৌল, কিন্তু এইটার অক্সাইড যেমন, এটার অক্সাইড একরকম না, কারণ এটাই হচ্ছে কেমিস্ট্রি। there is a lot of mystery। 1610 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক, 2230 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক। এখন তাহলে স্যার সিলিকন ডাইঅক্সাইড পলিমার হবে? হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইড পলিমার হবে। সুতরাং এখন zinc is not a transition but it is in group 2. Aniruddha Saha, I have explained this earlier, because when zinc form a zinc 2+ ion, then the electron configuration says that at the last level 3d would be 10. So if there is 3d 10, when there is 3d 10 after forming an ion, this is not transitional element. After forming an ion, if the electron configuration would be d1 to 9, then this is transitional element. Okay, Sheikh Sabir, কেমিস্ট্রির সাজেশন আমার কাছে নাই। কেমিস্ট্রির সাজেশন যে দিতে পারে এবং সে যদি মিলায় ফেলতে পারে, তাইলে সে হচ্ছে, আমি জানি না তার এটা কি ধরনের গুণ। কারণ কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টের একটা সৃজনশীলের মধ্যে এই 4 অধ্যায়ের প্রশ্ন ইনক্লুড করা যাবে। ফিজিক্সে মনে করো গতি থেকে প্রশ্ন আসলে গতির প্রশ্নই থাকবে। ধরো আমি বিভব শক্তি, গতিশক্তি এগুলো বাদ দিয়া শুধু গতি থেকে আমি প্রশ্ন করতে পারবো, বা আমি যদি চলতরিৎকে চিন্তা করি আমি চলতরিৎকে থেকে প্রশ্ন করতে পারবো। বাট কেমিস্ট্রি হচ্ছে এমন জিনিস যে আমি যদি ক, খ, গ, ঘতে আমি যদি মনে করি যে এটা 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 11 অধ্যায় থেকে প্রশ্ন দিব, তাও সম্ভব। এবং কেমিস্ট্রিতে যদি 8টা সৃজনশীল আসে, 8টা সৃজনশীলের প্রতি 4টা প্রশ্নই 4 অধ্যায় থেকে আসতে পারে এবং এই প্রশ্ন বানানো সম্ভব। সুতরাং কেমিস্ট্রিতে ফিক্সড যে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্ন এমনভাবে আসবে, আমি এগুলো পারি না। আমি এমনি কম পারা মানুষ, কম জানা মানুষ। আমি সাজেশন জীবনে মনে হয় দেই নেই, দিতেও পারি না। তবে ধারণা করতে পারি যে এই রকমের আসতে পারে, বাকি তোমার ইচ্ছা। হ্যাঁ, যে পারে সে সব সময় পারে। আল্লাহর যদি মনে করো রহমত থাকে, যে পারে সে সব সময় পারে। তবে মানুষের একটা স্পেসিফিক স্কিল বেশি ভালো থাকে। তোমরা যে লেখাপড়া করতেছ, তোমরা এমন হিসাব করবা যে যদি আমি একটা পয়েন্ট বুঝি তাহলে আমি বাকি পয়েন্টও বুঝতে পারবো। এখন স্যার আপনি বলেন যে সমযোজী যৌগ কি পানিতে দ্রবীভূত হয়? আমার প্রশ্ন, সমযোজী যৌগ, অনেকে প্রশ্ন করে স্যার এটা কেমন কথা বললেন? আয়নিক যৌগ মনে করেন যে স্যার আমি বললাম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, স্যার আমি মানলাম। কিন্তু স্যার আপনি হিসাব করেন সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, সিলভারের সাথে আয়োডিন, তারপরে মনে করেন যে স্যার ধরেন যে বেরিয়াম সালফেট, তারপরে হচ্ছে ধরেন স্যার লেড সালফেট। স্যার এগুলো কি পানিতে দ্রবীভূত হবে? না, এগুলা পানিতে অদ্রবণীয়। এখন তোমরা আমার প্রশ্ন করবে স্যার কেমন করে বুঝবো স্যার এটা কোনটা দ্রবণীয় কোনটা অদ্রবণীয়? মুখস্থ, একেবারে মুখস্থ।
বলে স্যার আপনি না বলছেন বিজ্ঞান মুখস্থ করে পড়া উচিত না, আমার একটু বুঝাও, আমি কেমন করে বুঝবো এটা যে দ্রবণীয় না দ্রবণীয়? আমার কারণ জানা থাকতে হবে, এটা পানিতে দ্রবণীয়, আমি তো মুখস্থ বলতে পারবো। বলে স্যার কেন? বলছে আপনি কি বুঝছেন? আমি বুঝছি সোডিয়াম হচ্ছে ধাতু, একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন রিসিভ করে পানিতে দ্রবীভূত হয়। ওকে ফাইন, কিন্তু স্যার সমযোজী যৌগের মধ্যে যে গ্লুকোজ আর চিনি এগুলো পানির মধ্যে কেন দ্রবীভূত হবে? তুমি আমার প্রশ্ন করতে পারো যে স্যার গ্লুকোজ C6H12O6 এইটা তো সমযোজী যৌগ স্যার, এটা পানির মধ্যে কেন দ্রবীভূত হবে? এটার কারণ কি জানো? এটার কারণে এখন আমি তোমাদের কি ব্যাখ্যা করব। এই C6H12O6 এর স্ট্রাকচার তোমরা দেখো নাই, তাই তোমাদের কাছে এমন মনে হচ্ছে। এই C6, হ্যাঁ, এটাকে আমি যদি স্ট্রাকচার করি এটা আসলে এইভাবে যুক্ত থাকে। হ্যাঁ, C6H12O6 এর ফিগারটা হচ্ছে এই রকম, এবং এই যে লাস্টে দেখো এইখানে OH থাকে, এই যৌগগুলোর মধ্যে HOH 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 H, তার মানে এই যে গ্লুকোজ সুক্রোজ যেই সকল মনোস্যাকারাইড আছে এগুলা তো সমযোজী যৌগ মানলাম, কিন্তু ইধার মে কুছ বাত হ্যায়। क्या बात? বলে স্যার এই যে হাইড্রক্সিল 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 আছে, এই হাইড্রক্সিলগুলোর কারণে সে পানিতে দ্রবীভূত হয়। কারণ এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, মানে আমি এগুলো জাস্ট একটু তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে গ্লুকোজ আর চিনি একটু ব্লারিং হচ্ছে, দুঃখিত একটু ব্লারিং হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আই গেস জিসান উল হাবিব, একটু দাঁড়াও। তোমরা স্টিকার কমেন্ট কেন করো? দরকার নাই তো। স্টিকার কমেন্ট করে কি কারো কোনো লাভ হয়? হয় না। এখন কি ভিডিওটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে? আমি দুঃখিত, মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছে। এই যে এখানে যে হাইড্রক্সিল গ্রুপ আছে, এই হাইড্রক্সিল গ্রুপের কারণে হচ্ছে এটা দেখা যায় এরকম। সো আই গেস এখন মনে হচ্ছে যে আর কোনো ব্লারিং এর সুযোগ নাই। আমি দুঃখিত। এখন কি ক্লিয়ার? সরি, আমি খুবই সরি, মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে। মাহির ইফতিহাজ ক্লিয়ার? পূজা বারুই, শেখ নাসিম, ফাহিম, ভিডিও কি একটু ক্লিয়ার হচ্ছে? আমি না, সরি, সামটাইমস আসলে এই 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 ইন্টারনেটের ইস্যুটা একটু পেইনফুল ইস্যু। দুঃখিত। আদিয়াত, আওসফ, এত কঠিন নাম, আওসফ জাওয়াদ আদিয়াত। 50 ক্যালোরি খরচ হয়ে যায় শুধু নামটা বলতে। ক্লিয়ার লাগতেছে? আমি খুব সরি, মাঝখানে এই ডিস্টার্বটুকু হয়েছে। ওকে, তো এখন এখানে যেহেতু হাইড্রক্সিল আছে, এই হাইড্রক্সিল থাকার কারণে ও পানিতে দ্রবীভূত হবে। তোমরা একটু খেয়াল করো, পানিতে তো ও দ্রবীভূত হবেই। জৈব যৌগে যত অ্যালকোহল আছে, অ্যালকোহল, প্লিজ, এই যে অ্যালডিহাইড, তারপরে এই যে ফ্যাটি অ্যাসিড, এই যে কিটোন, এরা সবাই পানিতে দ্রবীভূত হয়। কেন? এই যে কেনর ব্যাখ্যাটা আমি তোমাদেরকে এখন দিব। তোমরা প্লিজ মাথায় রাখবা, এই যে গ্লুকোজ আর হচ্ছে চিনি, এগুলো পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সেলুলোজ পানিতে দ্রবীভূত হয় না। সেলুলোজ পানিতে দ্রবীভূত হয় না, কারণ সেলুলোজে এই কার্বনের সংখ্যা থাকে 300 থেকে 3000। যেহেতু কার্বনের সংখ্যা অনেক বেশি, এই কারণে আর এখানে মানে পলিস্যাকারাইডগুলো ইউজুয়ালি সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো পানিতে, সেলুলোজ পানিতে দ্রবীভূত হয় না। তো কেন দ্রবীভূত হয়? এটার কারণ হচ্ছে এই যে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় কেন? কারণ হাইড্রক্সিল আছে তাই, হাইড্রক্সিল আছে তাই। তুমি জানো স্ট্রাকচারটা কেমন হয়? স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এই যে অ্যালকাইল গ্রুপ
এই যে অক্সিজেন, এই যে মনে করো OH, এইটার সাথে এই যে হাইড্রোজেন, এই যে অক্সিজেন আর এই যে হাইড্রোজেন, এটা হচ্ছে পানির অণু। এই পানির অণুর অক্সিজেনের সাথে আবার হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সাথে এই যে অক্সিজেন, এবং এই হচ্ছে আর। তার মানে এই যে ROH এটা হচ্ছে একটা অ্যালকোহল, এইটার সাথে এই যে H2O এটা হচ্ছে পানি। পানির হাইড্রোজেনের সাথে অক্সিজেনের একটা লিঙ্ক হয়েছে কিনা, এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আবার দেখো এই যে এটা হচ্ছে অ্যালকোহল, এই যে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের একটা লিঙ্ক হয়েছে কিনা, এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনের কারণে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়। কি মন থাকবে? থাকবে মনে? বলো, পারবা? কোনো প্রবলেম? কি প্রবলেম? তোমাদের প্রবলেমটা কোথায়? এখন ঘটনা হচ্ছে, স্যার এই জিনিসগুলোর মধ্যে কোনটা পরীক্ষায় আসবে সে তো আমি বলতে পারবো না। আমি এ যাবৎকালে যা পড়াইছি, আমি যে ব্যাখ্যাগুলো দিছি, সেই ব্যাখ্যাগুলোকে কেন্দ্র করে আমি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। এই হচ্ছে কাজ, আর কোনো কাজ না। এখন প্রশ্ন হচ্ছে, এটাকে একটু মুছে দেই, এটা মুছে দেই, এটা না মুছার কোনো মানে এটা না বোঝার কিছু নাই। তোমরা যারা 11 নম্বর অধ্যায় নিয়ে টেনশনে আছো, জৈব যৌগ, তোমরা কি আমার জৈব যৌগের সৃজনশীল বহু নির্বাচনী এই মানে এইগুলা ভিডিওগুলো দেখছো? তোমরা কি একবার জৈব যৌগটাকে ভালো মতো পড়ার চেষ্টা করছো? তাহলে তো প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম হওয়ার কথা না। তোমাদের মনে আছে স্যার এই যে অ্যালুমিনিয়াম যে একটা অক্সাইড আছে স্যার, অ্যালুমিনিয়াম অক্সাইড, যদি পরীক্ষায় প্রশ্ন আসে অ্যালুমিনিয়াম অক্সাইড কেমন ধর্মী, ধরো পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড। বলে স্যার কেন? কারণ এইটা এমন অক্সাইড যে এই অ্যালুমিনিয়াম অক্সাইড এইটা হাইড্রোজেন ক্লোরাইড মানে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে। কেমন দুষ্টুর দুষ্ট, এই অ্যালুমিনিয়াম অক্সাইড এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও বিক্রিয়া করে। মানে একই জিনিস অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, এখানে উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর 3H2O, তো তাহলে 3H2O, তাহলে এখানে হবে 6, আর এইখানে উৎপন্ন হবে, এইখানে একটা মজার জিনিস উৎপন্ন হবে, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2। তাহলে এটা হচ্ছে 2, এইখানে হচ্ছে 2, সাথে এখানে থাকবে হচ্ছে H2O। যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইড একই সাথে অ্যাসিড এবং ক্ষারকের সাথে বিক্রিয়া করে, তাই অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। বলে স্যার এইটার আবার ডায়াগ্রাম কেমন? অনেকে যে আমি একটা প্রশ্ন দেখছি, এই ডায়াগ্রাম, এই যে শোনো, জৈব যৌগ থাক বা জৈব যৌগ পড়ব না, আদনান মুন্সি আইডি থেকে উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস আমি আগেই পড়াইছি। এই যে এটা অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে প্লিজ মাথা রেখো, অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এটা যদি 2টা দেয় তাহলে এই অক্সিজেন 2- আয়ন হবে 3টা, কারণ অ্যালুমিনিয়াম 3+ আয়নের সাথে O2- 3টা অ্যাড হয়, তখনই এই যৌগটার নাম হচ্ছে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। বলে স্যার তাহলে এই যে বললেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইটার কি অবস্থা? AlCl3, পরীক্ষায় এটা আসার সম্ভাবনা খুব কম, তারপরে তোমাদেরকে আমি সত্য কথাটা বলছি। তোমরা অনেকে চিন্তা করতেছো না যে স্যার সন্নিবেশ বন্ধন এটা কি পরীক্ষা আসতে পারে কিনা? সম্ভাবনা খুব কম। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অবস্থাটা দেখো, অ্যালুমিনিয়াম এই যে 1টা 2টা ক্লোরিনের সাথে তো যুক্ত হয় না? ওর যে একটা ক্লোরিন, এই ক্লোরিনের যে 2টা ইলেকট্রন বাকি থাকে,
এই দুইটা ইলেকট্রন ও এই অ্যালুমিনিয়ামকে দিয়ে দেয় এবং এই অ্যালুমিনিয়ামের ক্লোরিনের বাকি যেই ক্লোরিনটার সাথে যুক্ত আছে এই দুইটা ইলেকট্রন ও ওকে দেয় এবং এইভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে বন্ধন গঠন করে। তোমাদের কাছে অবাক লাগতেছে না? বলো স্যার এটা কি দেখাইলেন? এটাই সত্য। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার এটা এরকম হবে যে এই ক্লোরিনের দুইটা ইলেকট্রন ও অ্যালুমিনিয়ামকে এটাকে দিচ্ছে, এই ক্লোরিনের ইলেকট্রনটাও এটাকে দিচ্ছে এবং এইখানে একটা যৌগ এই Al2Cl6 তৈরি হচ্ছে, এইটাকে বলা হয় ডাইমার। ডাবল অণু, এটা একসাথে ডাবল অণু হয়ে থাকে। মন থাকবে? তোমাদের পরীক্ষা এগুলো আসবে না, কিন্তু তোমাদের অসংখ্য প্রশ্ন এগুলো নিয়ে। স্টুডেন্ট আমার এই প্রশ্নও করছে যে স্যার বলেন তো যে ওই যে NCl3 হইলেও NCl5 কেন হয় না? PCl3 হইতে পারে, PCl5ও হইতে পারে, কিন্তু NCl5 হয় না কেন? এটা কমপ্লিটলি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের প্রশ্ন। সুতরাং এইখানে আমি তোমাদেরকে যা বললাম আজকে একটু তোমাদের আরেকটু আমি ইনফরমেশন দিয়ে দেই, এটা তোমাদের কাজে লাগবে। কারণ পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে এটা বলবে তোমার বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন। যেমন স্যার হাইড্রোজেন ফ্লোরাইড এটা কি পোলার না অপোলার? এটা নিশ্চিতভাবে হচ্ছে পোলার। বলে স্যার কেমন করে বুঝলেন? আচ্ছা স্যার H2O এটা কি পোলার না অপোলার? এটা পোলার। এখন তোমাদেরকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সমযোজী যৌগ কি পানিতে দ্রবীভূত হয় বা সমযোজী যৌগের কি পোলারিটি আছে? পোলারিটি আছে। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করে। খেয়াল করো, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করে। তড়িৎ ঋণাত্মকতা মন থাকবে? তড়িৎ ঋণাত্মকতা, এই যে তড়িৎ ঋণাত্মকতা, আমি যদি তোমাকে একটা চার্ট দিয়ে দেখাই, চার্ট ধরো যে আমি এখানে 3টা 1 2 3 4 একেবারে সবার শেষে আছে না ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদের তড়িৎ ঋণাত্মকতার মান কত জানো? এইটার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4, এইটার হচ্ছে 3.0, এটার হচ্ছে 2.8 এবং এইটার হচ্ছে 2.5। তুমি দেখো এখানে যদি আমি অক্সিজেন আর সালফারের কথা বলি, এইটার হচ্ছে 3.5, ওর হচ্ছে 2.5। তুমি যদি এখানে নাইট্রোজেনের কথা বলো, এই যে নাইট্রোজেন, এইটার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.0। বলে স্যার এটা দিয়ে কি হবে? এটা দিয়ে হবে হচ্ছে আমি যখন হাইড্রোজেনের কথা বলবো, হাইড্রোজেন এখানে একটু লেখা উচিত, হাইড্রোজেনের হচ্ছে 2.1, হাইড্রোজেনের 2.1। বলে স্যার এটা কেন লিখলেন? কারণ এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এই যে দেখো হাইড্রোজেন হচ্ছে 2.1 আর ফ্লোরিনের হচ্ছে 4, 4 থেকে 2.1 বাদ দিলে থাকে হচ্ছে 1.9। সমযোজী যৌগে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে, ধরো যে 0.5 থেকে 1.7 1.9 1.7 1.9 এরকম পর্যায়ে যায়, তখনই ওদের মধ্যে দুইটা পোল হবে, মেরু হবে, বা 2 ধরতে পারো, 0.5 থেকে 2 এদের মধ্যে মেরু হবে। তখনই তুমি দেখবা যে আফিফা সুলতানা নওরিন কি হয়েছে? সিলিকন ডাইঅক্সাইডে মুক্তজোড় ইলেকট্রন তো সিলিকনের তো নাই, অক্সিজেনের থাকবে, অক্সিজেনের যে বাইরের যে দুইটা
ওই দুইটা আসে, প্রত্যেকটা অক্সিজেনের দুইটা আর দুইটা, টোটাল হচ্ছে 1 2 3 4 4 4 8টা ইলেকট্রন খালি থাকে সিলিকন ডাইঅক্সাইডে SiO2। কিন্তু যখন মানে ইসে তৈরি করে মানে মানে কি বলে এটাকে কেলাস তৈরি করে, তখন কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, কারণ সবগুলো ইলেকট্রন একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। সালফারের যোজনী 8 হয় কিনা, এই যে একটা প্রশ্ন করলো না, সালফারের যোজনী 8, আসলে কি সালফার 8টা একসাথে থাকে। আমি তোমাদের কাছ থেকে ইদানিং খুব বৈচিত্র্যপূর্ণ প্রশ্ন পাচ্ছি। এখন এগুলার অনেক কিছুই আছে যেগুলো আসলে পরীক্ষায় আসবে না, কিন্তু তোমরা প্রশ্ন করো বলে আমাকে উত্তর দিতে হয়। সালফারের 8টা সালফার একসাথে থাকতে পারে, এই যে S8, এটা পসিবল কেমনে? এই যে দেখো, একটা সালফার, 3টা সালফার, 4টা সালফার, 5টা সালফার, ঠিক আছে? আবার খেয়াল করো, একটা সালফার, 2টা সালফার, 3টা সালফার, ওরা এইভাবে যুক্ত থাকতে পারে। এই সালফারটা ওর সাথে, এই সালফার ওর সাথে এইভাবে কানেক্টেড থেকে ওরা যৌগ গঠন করতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সালফার 8, S8। এখন সালফারের যোজনী 8, বিষয়টা তা না, সালফার 8টা একসাথে থাকতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা না, দিস ইজ দ্য ডায়াগ্রাম। এই কারণে S8 স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। তুমি এখন এটাকে করো, মানে ওর বাইরের যে আউটার মোস্ট ইলেকট্রন শেল আছে এটাকে পূরণ করে, এটা হবে কি? পারবা না? পারবা? আমি দেখি লাস্ট পর্যন্ত কতজন থাকে। যতজন থাকবে তার উপরে আমি আসলে চেষ্টা করব। তোমাদের এখনও দেখলাম অনেকেই আসো, তার মানে পড়াশোনার ইচ্ছা তো আছে। আমার পড়াইতে সমস্যা নেই, কালকে শুক্রবার। আমি গতদিন প্রায় 1 ঘন্টা 52 মিনিট পড়াইছিলাম। আজকে অনেকেই নাই, এই হিসাবে নাই যে আজকে কেমিস্ট্রি পড়াচ্ছি। এই কারণে অনেকেই মনে করতেছে যে ফিজিক্সের দিন আসবো। আগামী ক্লাসে আবার আমি ফিজিক্স পড়াবো ইনশাল্লাহ। এইখানে যতটুকু আমি তোমাদেরকে বললাম আজকে, একটু মাথায় রেখো। অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে, ওই যে আমি একটু আগে যে সালফার কিন্তু এইভাবে থাকতে পারে, সালফার 8। জৈব যৌগের ক্ষেত্রে আমি যা ব্যাখ্যা করেছি, 3টা লেকচার অলরেডি আছে, প্রায় 1.5 ঘন্টার। আমার আর কিছু বলার নাই বাকি। যতটুকু আমি ব্যাখ্যা করেছি আমার মনে হয় SSC লেভেলে চলবে। আর জটিল, কঠিন, টাফ কোনো কিছুর প্রয়োজন নাই, আমার কাছে যে প্রশ্ন আছে, তোমরা এটা একটু মাথায় রেখো। একটা জিনিস মাথায় রেখো, জৈব যৌগের ক্ষেত্রে আমি বলছি, CH3CH2Cl, এটা অ্যালকাইল হ্যালাইড না? অ্যালকাইল হ্যালাইড। তুমি যখন এই অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, তুমি খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানেও তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডই দিচ্ছ, কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা প্লিজ বুঝো। এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকোয়াস, জলীয়, আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলীয়। তখন কি হবে? তখন এখানে অ্যাকচুয়ালি কি হবে দেখো, এই যে এইটা ব্যতিক্রম, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এটা কি হবে? প্রতিস্থাপন বিক্রিয়া। আর এইটা হচ্ছে অপসারণ বিক্রিয়া হবে। অপসারণ আমি এটা আগেও তোমাদের ব্যাখ্যা করছি। এইখানে উৎপন্ন হবে CH3CH2OH, অ্যালকোহল, আর হবে সোডিয়াম ক্লোরাইড। আর এখানে অপসারণ বিক্রিয়া হবে, মানে এই ক্লোরিনটারে সরাই ফেলবে যা, এবং হাইড্রোজেনে সরাই ফেলবে। তখন এখানে উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2। এই বিক্রিয়াটা মনে রাখো। প্লাস এখানে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। এই বিক্রিয়াটা প্লিজ মাথায় রেখো।
হায়ার ম্যাথ উচ্চতর গণিতের ক্লাস নেব আমি কেমিস্ট্রি পরীক্ষার পর। কেমিস্ট্রি পরীক্ষা তোমাদের 16 তারিখ হয়ে যাবে। 16 তারিখের পরে 5 দিন বন্ধ আছে, ওই 5 দিনে আমি হায়ার ম্যাথ পড়াবো। টেনশনের দরকার নাই। আমি বলেছি আপাতত তোমরা ফিজিক্সটা পড়ো, আর আজকে আমি কেমিস্ট্রি পড়াচ্ছি। এটা মাথায় থাকবে? থাকবে? পারবা না? আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমরা মাথায় রেখো, এটা কিন্তু ভুলে যাওয়ার কোনো কারণ নাই। একই জিনিস পরীক্ষায় আসলে যদি দেয়, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে একই সাথে অ্যালকোহল এবং অ্যালকিন উৎপন্ন করা যায়। আবার এটার সাথে এখান থেকে এটা এখানেও যাওয়া যাবে, এখান থেকে এখানেও আসা যাবে। সালফিউরিক অ্যাসিডের ব্যাপার, আর কিচ্ছু না। H2SO4, অ্যালকিন থেকে অ্যালকোহল আর অ্যালকোহল থেকে অ্যালকিন। এখানে হচ্ছে প্লাস মাইনাস সালফিউরিক অ্যাসিড দিয়ে দিব। এই সালফিউরিক অ্যাসিড দিলেই ঘটনাটা ঘটে যাবে। পানি দিতে হবে, পানি। একবার পানি দিলে, অ্যালকিনের সাথে পানি দিলে অ্যালকোহল হবে, অ্যালকোহল থেকে পানি সরাই ফেললে অ্যালকিন হবে। সোজা জিনিস। জৈব যৌগ পারলে সোজা, না পারলে অনেক বড় কঠিন। এই বিক্রিয়াটা কিন্তু ভুলো না, মন থাকবে, মুছে দিলাম। স্যার আর কি বিক্রিয়া ধরেন মনে রাখতে পারবো? তোমাদের জৈব যৌগে আছেই কয়টা বিক্রিয়া? কয়টা বিক্রিয়া আছে তোমাদের বইয়ের মধ্যে? এটা আছে স্যার, মিথেন থেকে কি অ্যালকাইন পাওয়া যায়? যায়। মিথেন থেকে, এই যে মিথেন, এই মিথেনকে 1.5 মোল অক্সিজেন দিয়া, 1.5 মোল অক্সিজেন দিয়া পুরাইতে হবে। 1.5 মোল, 3/2 অক্সিজেন। এখন আমি যদি এখানে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপ দিই, কত ডিগ্রি? 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর উপস্থিতিতে দহন করলে ডাইরেক্ট অ্যালকাইন পাওয়া যাবে। এই যে HC, ট্রিপল বন্ড CH, তার সাথে 3 মোল পানি পাওয়া যাবে। এটাও একটা বিক্রিয়া, ভোলার কিন্তু কারণ নাই। এখন ওই যে অ্যালকাইন, এটার একটা বিক্রিয়া আছে কিন্তু, অ্যালকাইন CH, ট্রিপল বন্ড CH, একই কথা। HC, ট্রিপল বন্ড HCH, একই কথা। এইটাকে আমি যদি পানির সাথে বিক্রিয়া করে H2O, কি এখন আমি কি লিখবো বলো? এখানে আমি লিখবো হচ্ছে 2% মার্কিউরিক সালফেট HgSO4, 20% সালফিউরিক অ্যাসিড এবং 80 ডিগ্রি সেলসিয়াস। অ্যাকর্ডিং টু বুক, বইয়েরটাই লিখলাম। ইথানেল উৎপন্ন হবে, ইথানেল। তার মানে এখানে উৎপন্ন হবে CH3CHO। এবার তোমরা সারা জীবন জানো যে এই ইথানেলকে জারিত করলে ইথানোইক অ্যাসিড পাওয়া যাবে, মানে ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে। তার মানে আমি যদি এখন ইথানেলকে CH3CHO এটাকে জারিত করি, কি দিয়ে জারিত করব? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। উপস্থিত থাকবে কে? সালফিউরিক অ্যাসিড। তার মানে এখানে পটাশিয়াম বা K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, H2SO4 এর উপস্থিতিতে আমি জারিত করব। তাহলে এখানে উৎপন্ন হবে ইথানোইক অ্যাসিড CH3COOH। তার মানে মিথেন থেকে ইথানোইক অ্যাসিড বানানো পসিবল? পসিবল। তোমাদের মধ্যে অনেকের ভিতরে এই প্রশ্নটা ছিল যে স্যার মিথেন থেকে ইথানোইক অ্যাসিড বানানো যায় কি না? এই যে যায়। সুতরাং মার্কিউরিক সালফেট HgSO4, ঠিক আছে, পারা যাবে। আমার আব্দুল্লাহ রেজার কাছে জৈব যৌগ অনেক সোজা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুমাইয়া সাদি, তুমি 11 থেকে 2টাই দিতে ট্রাই করবা। ভাই রে ভাই, থ্যাংক ইউ সোনা। তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে অনেক ভালো একটা মানে ফিলিংস পাবা, কারণ ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারটা হচ্ছে খালি জৈব যৌগ। খুব ভালো লাগবে পড়তে। থ্যাংক ইউ। আচ্ছা, কোনো ব্যাপার না। এই যে আমার সুচিত্রা দেবনাথ, সুচিত্রার কাছে এগুলো কোনো ব্যাপারই না, এগুলো হচ্ছে সব সোজা। সুতরাং পারা যাবে, যাবে পারা। আর আমি কি বলবো, এখানে জৈব যৌগ নিয়ে আমি সবই ব্যাখ্যা করার চেষ্টা করেছি এসএসসি লেভেলে। তোমরা যারা আমার টিউটোরিয়ালগুলো দেখছো, যদি না দেখে থাকো, দেখতে বলবো না আমি, তোমার প্রয়োজন হইলে দেখবা।
না হলে তুমি একাই যথেষ্ট। মানে এডুকেশনাল কন্টেন্ট পৃথিবীতে কেউ কাউকে বাধ্য করে দেখাতে পারে না। মানে আমি একটা একটা বোর্ডের সামনে বকবক করতেছি, এটা একটা মানুষের ভালো লাগার কথা? কোত্থেকে ভালো লাগবে? ওর যদি পড়ার প্রতি টান না থাকে, দেখবে যে ওই যে প্রাঙ্ক ভিডিও বানায়, রাস্তার মধ্যে একটা হাবিজাবি কাজকর্ম করে, তারপরে ওই যে ছুরি দিয়ে কলা কাটে, ঠিক আছে, হাবিজাবি কাজকর্ম করে, মানুষকে হাসায়। এই হাসানোর ভিডিওগুলো খুব ভালো লাগে মানুষের, এবং এগুলা চলে। আমরা পড়াই, পড়ানোর ভিডিও মানুষ ইচ্ছা করে দেখবে? নট লাইক দ্যাট, আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, তাইলে কী রে ভাই, তোমরা পারবা? ওকে, তাইলে আজকে আর তেমন কিছু না বলি, মোটামুটি আলাপ করেছি, বাকিটা তোমরা ভালো মতো পড়ো, রিল্যাক্স থাকবা। পরীক্ষার আগের রাতে একটু শান্তি মতো ঘুম দিও, ঘুমা করো না। মাংস খাইয়া পরীক্ষার হলে যাও না, শাকসবজি খাইয়া পরীক্ষার হলে যাবা। সবজি, হ্যাঁ, মানে অনেকে মনে করে যে মাংস খাওয়া মানে হচ্ছে একটা প্রোটিন। নর্মাল গুরুপাক জাতীয় খাবার বাদ দিয়ে স্বাভাবিক সহজ পাচ্য খাবার খেয়ে পরীক্ষার হলে ঢুকবা। আমি রুটি সবজি খেয়ে পরীক্ষা দিছি, কোনো সমস্যা নাই। এটা এমন কোনো বিষয় না এটা আহামরি যে জীবন যুদ্ধে তুমি নেমে পড়ছো। এরকম যুদ্ধ জীবনে কোনোদিন শেষ হবে না, চলবে, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ যুদ্ধ করতেই থাকে। এগুলো একটা জাস্ট শো। এসএসসি পরীক্ষা 14 তারিখ, কালকে ফিজিক্স নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড নাইট। আমি কোয়েশ্চেন দিচ্ছি, পরীক্ষা দাও। ফিজিক্সে 10,300 জন পরীক্ষা দিয়েছে গতকালকে, আজকে আমি কোয়েশ্চেন দিচ্ছি, পরীক্ষা দাও।